রাজ্যে বৃহত্তর কেলেঙ্কারির অভিযোগ কংগ্রেসের তরফে করা হয়েছে। এক বছর প্রায় আগেই সেই অভিযোগ করা হয়েছিল। তারপর বিধানসভায় বিষয়টি উত্থাপন করা হয়। কয়েক বছরের মধ্যে এই অভিযোগটি এই সময়ের মধ্যে সর্বকালের সর্ববৃহৎ কেলেঙ্কারি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আজ আরো একবার সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতৃত্ব বলেছেন যে তারা সিবিআই তদন্ত চান জমি কেলেঙ্কারির অভিযোগের ভিত্তিতে এবং তার পাশাপাশি বিধানসভায় সুদীপ রায় বর্মন বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মুখ্যমন্ত্রী সেদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এমন একটি বিষয় সম্পর্কে তিনি তদন্ত করাবেন, অর্থাৎ যে কোনো অন্যায় দুর্নীতি ইত্যাদি বরদাস্ত করা হবে না। সেদিন যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই দিনও বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর প্রতি তার বিশ্বাস রয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রীর গোচরে বিষয়টি নিয়েছেন এবং তিনি জানিয়েছেন বা তিনি অভিমত ব্যক্ত করেছেন যে মুখ্যমন্ত্রী বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানেন। আজ কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলন করে স্পষ্টত জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যবস্থা সরকারের তরফে না করা হয় তাহলে এক পক্ষকাল অপেক্ষা করার পর কংগ্রেস রাজ্যে কোটানকোট জমি কেলেঙ্কারি ইস্যুতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। সাধারণ মানুষকে সামনে রেখে, সাধারণ মানুষকে জড়ো করে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সে বৃহৎ কেলেঙ্কারির তথ্য সামনে আনা হয়েছিল। জমি কেলেঙ্কারির মতন ঘটনা, যে ঘটনা সিপাহীজলা জেলা থেকে বেরিয়ে এসছে, তারপর ধীরে ধীরে সবকটি জেলা, সবকটি মহকুমা থেকে এই অভিযোগ আসতে শুরু করেছে। খোদ রাজ্য সরকারের মাঝারি স্তরের আধিকারিক, জেলা শাসক সেখানে এই অভিযোগ কিংবা ঘটনা প্রেক্ষিতে সরকারের পদস্থ আধিকারিককেও চিঠি লিখেছিলেন। সে চিঠি বিধানসভায় উত্থাপন করেছিলেন সুদীপ রায় বর্মন। তার পাশাপাশি সিপাহীজলার তৎকালীন জেলা শাসককে যে চিঠি উপস্থাপন করা হয়েছিল তার নিরিখে আজ সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। 2023 সালের 12 অক্টোবর কংগ্রেস প্রথম সাংবাদিক সম্মেলন করে এই সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়েছিল। বিশালগড় মহকুমার বিশালগড় মৌজায় সরকারি জমি খাস করে জনসাধারণের মধ্যে বিক্রি করে দিচ্ছে কিছু সরকারি আধিকারিক ও কর্মী, তার সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন বলে সেদিন অভিযোগ ছিল। তার একটা প্রেক্ষিত, তার একটা সরকারি তথ্য সেদিন উপস্থাপন করে বৃহত্তর জমি কেলেঙ্কারির অভিযোগ সেদিন তোলা হয়েছিল কংগ্রেসের তরফে। 2023 সালের সেই অভিযোগের ভিত্তিতে আজ আরো একবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি উপস্থাপন করা হয়। তার পাশাপাশি সেদিন বিধানসভার বাজেট অধিবেশন চলার সময় সুদীপ রায় বর্মন বিষয়টি উপস্থাপন করে আবার সাংবাদিক সম্মেলন করেও এই সম্পর্কে কথা বলেছিলেন। এই সময়ের মধ্যে কংগ্রেসের অভিযোগ এটা বৃহত্তর জমি কেলেঙ্কারি, এর সিবিআই তদন্ত চেয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি কোথায় প্রশ্ন কংগ্রেস নেতৃত্বের। তার পাশাপাশি সিবিআই তদন্তের দাবির প্রেক্ষিতে সরকার কি করবে সেটা অবশ্যই সময় বলবে। তার আগে কংগ্রেসের ঘোষণা যে এই রাজ্যের বুকে এটা সর্ববৃহৎ বড় কেলেঙ্কারি, যে কেলেঙ্কারির কথা, সর্ববৃহৎ কেলেঙ্কারির কথা কংগ্রেস নেতৃত্ব বলেছেন এবং তারা দাবি করেছেন কিংবা তাদের বক্তব্য যে রাজ্য সরকার সেখানে যদি কোনো প্রকার সদর্থক ভূমিকা না নেয় কিংবা বলা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ে সঠিক কোনো ভূমিকা পালন না করে তাহলে গোটা রাজ্যের প্রেক্ষিতে আন্দোলন তেজি করা হবে। তার পাশাপাশি গোটা বিষয়টি উপস্থাপন করার পর এই সময়ের পর্যন্ত শাসক দলের তরফে কোনো পাল্টা জবাব এখনো দেওয়া হয়নি। কংগ্রেস কিংবা সিপিআইএম যে বিষয় উপস্থাপন করে তার প্রেক্ষিত কিংবা পাল্টা জবাবে কর্মসূচি সংগঠিত করা হয় কিংবা কর্মসূচির পাশাপাশি সাংবাদিক সম্মেলন করা হয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতৃত্বের বৃহত্তর জমি কেলেঙ্কারির অভিযোগ কিংবা অভিমত বা তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরার পরও কুশাভা ভবন থেকে কোনো পাল্টা জবাব নেই। এই নিয়ে বিভিন্ন মহলে যেমন প্রশ্ন, বিভিন্ন মহলে যেমন আলোচনা, এই বৃহত্তর কেলেঙ্কারির কথা যখন বেরিয়ে আসছে, বিভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সেদিক থেকে আরো একবার এই বিষয় নিয়ে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা প্রত্যেকের মতামত নিতে চাই। আপনারা কথা বলবেন, আপনাদের মতামত এই অনুষ্ঠানে দেবেন। আমরা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, সুদীপ রায় বর্মনের বক্তব্য, সবকটি বিষয় আমরা এই আয়োজনে আরো একবার তুলে ধরার চেষ্টা করব, আপনাদের কথা শুনবো। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ বলুন। বলছিলাম আপনার এখন এই ক্যাপশনটা একদম গুরুত্বপূর্ণ ক্যাপশন, কিন্তু এখানে বর্তমান এই যে পরিস্থিতি আর কি, সেখানে 23টা সিভিল ডিভিশন আছে আমার ত্রিপুরাতে। এক সময় 10টা, এখন বর্তমানে 23টা। ব্লক 10টা, বর্তমানে 58টা। আপনি দেখুন না স্যার, যেটা আপনারাই তুলে ধরেন, সেখানে কাজতলি বলুন, আইলমারা বলুন, কলকাতা বলুন, রস্যাবাড়িতে তো আমরা ওপেন গেট আছে। সেটি চাকমা সম্প্রদায়, ত্রিপুরী সম্প্রদায়, এরকম ভুরি ভুরি জমি কেলেঙ্কারি। এগুলো খাস জমি, রাজ্য সরকারের খাস বলুন আর ফরেস্টের জমি বলুন, সবগুলি তাদের দখলে। যে যত সামান্য জমি বাঙালিদের নামে জোট, মানে রায়তি জোট যেটা আছে, তাতেও কেলেঙ্কারি কে করছে? আমাদের বাঙালি ভাইরাই করছে। এখন স্যার, আপনার কথা মূলে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যেসব তথ্য নিয়ে কথা বলেন, মনে হয় না রাজ্যের বুকে কোন বিধায়কের বুকের পাতা এত বড় আছে কিনা আমার বয়সে আমি দেখি নাই, 54 বছর বয়সে। সুতরাং ওনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা বর্তমানে ওনাদের আছে কিনা এটা আমার জানা নেই। মামলের 25 বছরও সেই কেলেঙ্কারি, সেই আদা বলুন আর সেই আনারসের চারা বলুন, কেলেঙ্কারি ছিল। কিন্তু তথ্যভিত্তিক কিন্তু তারা এটা সমাধান করেননি। সে 88 বলুন, 25 বছর বাম বলুন, বর্তমানে 7 বছর বলুন, কোথাও কিন্তু আমাদের পক্ষে, আমি এটা বাঙালি ছেলে হিসাবে বলছি, আমাদের পক্ষে কোনো রায় হয় না। যত খাস জমি তাদের কাছে আছে, মানে উপজাতি সম্প্রদায়ভুক্ত, রাস্তার পাশে খাস জমি, জাতীয় সড়কের পাশে খাস জমি, সেখানে বসে আছে তারা। কিন্তু কেন স্যার এগুলো নিয়ে কোনো প্রশ্ন রাখবেন? বলুন জিতেন চৌধুরী যা বলে, কে বলে? সুদীপ রায় বর্মন বলে। জিতেন চৌধুরী বলুন, পরমাংশ বলুন, সেখানে জিষ্ণুদেব বর্মন বলুন, সেখানে রামপদ জমাতিয়া বলুন, রামপদ জমাতিয়ার যে ঘটনা আপনাদের মাধ্যমে দেখলাম। তাহলে আমার কথা হলো, এই যে ঘটনাগুলি ঘটছে, আমার জমি চাকুরাঘাট পাতে আমার জমি আছে, আরেকজনে বাগান করে নিয়েছে, পারিনি আমি তাকে চলছি, আমি আছি আরেকখানে, আমার 5 ঘন্টা জমিতে আরেকটা লোক বাগান করে নিয়েছে। আমি আজ পর্যন্ত 82 ইংরেজিতে সেখান থেকে আসি, আজ অব্দি আমি সেই জায়গার, মানে আমার বাবার নামে সেখানে সম্পত্তি আছে, কিন্তু আমরা লোক দখল করতে পারি না। আমি যদি আজকে সিএম এর কাছে যাই বা আপনাদের মাধ্যমে যাই, সুবিচার আমি পাবো না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি স্যার। সুতরাং আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ, এই যে সমস্যাগুলি, সমস্যা তো হবে না, তবে এগুলি সমাধান করলে স্যার খুব ভালো হবে, আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে স্যার। এটাই বলার ছিল স্যার। আমাদের রাজ্যে বর্তমান যে সরকার এবং নমস্কার, কে শাসক বলছেন? দল, হ্যাঁ বলুন। বিষয় যে সিবিআই ওনারা তো বিরোধী, বিরোধী দল চাইলে কিন্তু সিবিআই আনতে পারবে না। আপনাদের সম্ভবত মনে আছে উত্তর ঊনকোটি জেলায় যখন ডিএম ছিলেন সুমন হত্যা, তখন কিন্তু একটা বিশাল বড় কেলেঙ্কারি বের করেছিলেন খাস জমিতে, তখন বামফ্রন্ট আমলে ছিল। মানে অনেক পঞ্চায়েত হরিলদার, আড়াই, রেভিনিউ ইন্সপেক্টর সহ বিভিন্ন অঞ্চলের নামে নোটিশ বের করেছিলেন সুম্মা গুপ্তা, ডিএম জেলাশাসক ছিলেন। বিভিন্ন চা বাগান, মানে খাস জমিকে দুর্যোগে পরিণত করেছিল। তখন কেন্দ্রে ছিল মানে ইউপিএ জোট। হঠাৎ করে সুম্মা গুপ্তাকে কোথায় ট্রান্সফার করে দিলে, কোন ডাইরেক্টর কোথায় থেকে বসিয়ে দেওয়া হলো। তো বিষয়টা এখন পর্যন্ত পত্রিকা দেখলাম না কি হলো না হলো। কয়েকজন অনেকজন সাসপেন্ড হয়ে গেল শুনেছিলাম, কিন্তু তৎকালীন আমলে ওই ডিএমকে ট্রান্সফার করে দিয়েছিল। এখন ওনারা বলছেন ঠিক আছে বলেছেন, তত্ত্ব অঞ্চলা তো বলছেন না, এখন বেঙ্গলের রাজ্যের পবিত্র বিধানসভায় ওনারা
করতে পারেন, কিন্তু হবে না তো। যদি সিবিআই, ইডি, হাইকোর্ট দপ্তর, মানে মনে করুন 18 থেকে এখন পর্যন্ত মানে এরকম কথা বলে কাজ করে, কতজন শাসক দলের বিরোধী দলের কয়েক ডজন জনপ্রতিনিধি সহ পশ্চিমবঙ্গের পার্থিব রাজনীতির মতন হবে না। কারণ এগুলি কেন্দ্রীয় এজেন্সি, এগুলি মানে শাসক দলের দালালি করে। দেখুন 2014 থেকে একটা বিরোধী দলের বাড়িতে হানা দিয়েছে ইডিও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেন্ট্রাল ব্যুরো অফ সিবিআই, হাইকোর্ট দপ্তর, কোনটা সবটি মানে শাসক কেন্দ্রীয় সরকারের দালালি করে। হ্যাঁ, আমেরিকাতে ওই আদানি গ্রুপের নামে মানে ওয়ারেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়, ওনার বাড়ি থেকে তল্লাশি করেছে। এবং ক্ষুদ্র যারা আছে শাসক মানে বিরোধী দলের দেখবেন সেন্টার নিয়ে হঠাৎ ভোরবেলায় মানে ওনারা দেশের সর্ববৃহৎ এজেন্সি, ওনাদের কিনে সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ চলছে, আজই ওটা এইসব এজেন্সি তারা হ্যাঁ দাবি রাখতেন পারেন, কিন্তু হবে না। যদি হয় দেখবেন, যদি কেন্দ্রে কোনোদিন পরিবর্তন হয় তাহলে দেখবেন রাজ্য শাসক দলের অনেক হেভিওয়েট নেতারা এই জমি গেলে সেটা না। যদি ওই অনেক দেখবেন মনে করুন আগে পূর্বে দিল দানে, এখন হয়ে গেলে রামে, এরকম যদি হয়ে যায় তাহলে তো হবে না, টাকা পড়ে যাবে। আর সাধারণ মানুষ ভুক্তভোগীকে কিছুদিন পরে রোজ দিলে ঠিক করে নেবেন, ভুলে যাবে। পিছনে স্লোগান হবে। ধন্যবাদ। পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মন্ত্রী, বিধায়ক নমস্কার, কে থেকে শুরু বলছেন? করে এই শাসক কথা বলুন, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। এই শাসক দলের সর্বস্তরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে নমস্কার, কে বলছেন? মাথাচাড়া দিয়েছে এবং থেকে বলছি, দেশের রাজ্যে বৃহত্তম যে জমিন কেলেঙ্কারি, সেটা 2018 সালে নির্বাচনের পর থেকে আমরা আর্থিক করে আমরা দেখলাম সারা রাজ্যে এই সরকারের নেতৃত্বে এইভাবে কেলেঙ্কারি, শুধু জমিন কেলেঙ্কারি বললে সেটা ভুল হবে। সর্বক্ষেত্রে কিন্তু ঠিকাদারির ক্ষেত্রে হচ্ছে, সর্বক্ষেত্রে কি বলবো, কিন্তু আসলে কংগ্রেস যে দাবিটা করেছে সেটা আসলে সঠিক তদন্ত করার দরকার। প্রতিনিয়ত কেলেঙ্কারির মধ্যে সিন্ডিকেট সর্বক্ষেত্রে চলছে। এই রাজ্যের সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ ইতিমধ্যে প্রশাসন একদম দুর্বল হয়ে গেল। প্রশাসন একদম মানে কি বলবো, কারণ বড় রাজ্যের মতন কাজ করছে। এই রাজ্যের প্রশাসন যদি ভূমিকা গ্রহণ করতো তাহলে ত্রিপুরা রাজ্যের এসব কেলেঙ্কারি অন্য সমস্ত ঘটনাগুলি কিন্তু ঘুরে কিন্তু মাথা চালাতে অনেক দিতে পারত না। কিন্তু এই রাজ্যের সরকার আস্থা দেওয়ার পরিপ্রেক্ষিতে সর্বক্ষেত্রে কিন্তু এইভাবে মাথা চালা দিচ্ছে। বিরোধীর উপর আক্রমণ চলছে, বিরোধীর বাড়িঘর ভাঙচুর চলছে, বিরোধীর পার্টি ভাঙচুর করছে, বিরোধীরা কোথাও যদি কোনো প্রোগ্রাম করছে তাদের উপর আক্রমণ করছে, বিরোধীরা যখন মানে সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের উপলক্ষে অনেক জায়গাতে প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রামের মধ্যে হামলা হুজুতি করার চেষ্টা করছে। কিন্তু ব্রিজ থাকাকালীন, কিন্তু আসলে কি বলবো, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ বৃহত্তর আন্দোলন করতে হবে। কংগ্রেস করলে হবে না, সাধারণ জনগণ সবাই কংগ্রেসের পাশে, কংগ্রেসের ডাকে, বিরোধীদের ডাকে সারাদিন। কিন্তু এই রাজ্যের মানুষ আন্দোলন করতে হবে ত্রিপুরা শান্তি করতে হলে এবং শান্তির পরিবেশ আনতে হলে। ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে যদি রক্ষা করতে হবে তাহলে এই রাজ্যে সমস্ত অংশের মানুষ রাস্তা নামে প্রতিবাদ করতে হবে। কারণ এই সরকারের কোনো ক্ষেত্রেই ভূমিকা গ্রহণ করছে না, তাদের অ্যাডভার্টাইজের দিয়ে চলছে এই রাজ্যের সরকার। এমনের সাথে আমরা সবসময় বলি অ্যাডভার্টাইজের সরকার, কিন্তু তার পরিপ্রেক্ষিতে মোটে নাই। বেকারের কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু পুলিশের চাকরি অফার দিয়েছে, তাদেরকে অনেক আন্দোলন করার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের অফারের ছাপছে বলে আমরা ন্যাসের মাধ্যমে আমরা খবর পারলাম। কিন্তু আসলে সেটা ভালো বেকারের কর্মসংস্থান যায় দিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। সর্বক্ষেত্রে স্বর্ণপদগুলি পূরণ করতে পারেনি,
ডিপার্টমেন্ট শূন্য হয়ে রয়েছে, কর্মচারী নেই। এইভাবে যদি ত্রিপুরা রাজ্যের চলে, গ্রামে গঞ্জে রেগার কাজ, শ্রমজীবী মানুষের কাজকর্ম নাই, ওকে কাজ করে রয়েছে। এই সরকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে না, ব্লকগুলোর মাধ্যমে অনেক কাজের টাকা রেগার রাস্তা অবরোধ করছে। ত্রিপুরা রাজ্যে এইভাবে চলছে। বিধায়করা বড় বড় কথা বলছে, কিন্তু রাজ্যের কথা কোনোটাই হচ্ছে না। আমরা চাই ত্রিপুরার মাধ্যমে এই যে জমি কেলেঙ্কারির অবিলম্বে কংগ্রেস যেটা রাস্তা করছে, সেটা আমরাও সেটাকে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা তো চাই। এই প্রান্ত করে দুষ্কৃতিকে শাস্তি দেওয়া আমরা দেখেছি বিগত আমলে, বাম সরকারের আমলে এই ধরনের আগরতলা শহরে মাফিয়া অনেক কিছু করেছে, কিন্তু আইন করে তাদেরকে বাড়ি ঘর জমি পর্যন্ত অ্যাটাক করে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেছে। কিছু বেড়ে গিয়েছে, কিছু এখনো জেলের মধ্যে রয়েছে। সেটা যদি করতে পারে বিজেপি সরকার, সেটাকে আমরা সাধুবাদ জানাবি, কারণ করবে বলে সেটা আমরা মনে করি না। এবং সংঘবদ্ধ রূপ নিয়েছে, এই বিষয়গুলি বিভিন্ন সময়ে দলের তরফ থেকে এবং আমাদের বিধানসভায় আমাদের দলের বিধায়করা তুলে ধরে রাজ্যের যারা সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর একটা বিহিত আমরা আশা করেছিলাম উনি পদক্ষেপ নেবেন, কিন্তু দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, আরবান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং এই দুর্নীতিগুলি বিরোধী দলের পক্ষ থেকে বিধানসভায়, এবারের বিধানসভায় যখন আলোচিত হয়, দেখা গেছে আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে, আলোচ্যসূচি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক সুদীপ বাবু উত্থাপন করেন, এই বিষয়ে ওনাকে কথা বলতে স্পিকার থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তারা নানাভাবে বাধা দিয়ে এটাকে প্রতিহত করেছে। এই বিষয়টা তুলে ধরেছেন। এই বিষয়টা এটা মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, এই দপ্তরে বিশালগড় যেটা সিপাহী জেলার অন্তর্ভুক্ত, এই জেলার কিছু বিষয় নিয়ে 2023 সালে 12ই অক্টোবর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা দুর্নীতির তথ্য সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তুলে ধরেছিলাম এবং সেই তথ্যে তৎকালীন সিপাহী জেলার যিনি জেলা শাসক ছিলেন, ওনার লিখিত যে অভিযোগ, সেই অভিযোগ সচিবালয়ের রাজস্বের দপ্তরের যিনি উপসচিব, ওনার নিকট প্রেরণ করে কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি সেখানে ওনার পরামর্শ রেখেছিলেন। দেখা গেছে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এই
সিপাহী জেলার ঘটনাটা, এটা ছিল একটা জমি কেলেঙ্কারি, জমি হস্তান্তরে এবং নাম পরিবর্তন করে একের জমি অন্যের নামে সেটাকে বন্টন করার একটা বড় ধরনের সেখানে দুর্নীতি, এবং এই দুর্নীতির বিভিন্ন উদাহরণস্বরূপ কতগুলি নির্দিষ্ট সুনির্দিষ্ট কতগুলি অভিযোগ তুলে দিয়ে তার বিহিতের জন্য জেলা শাসক, যিনি এই জমির বিনিময় মূল্য 500 থেকে 600 কোটি টাকা শুধু একটা জেলার ক্ষেত্রে উনি নির্ধারণ করে এই অভিযোগটি উনি রাজস্ব মন্ত্রকে পাঠিয়েছিলেন, এবং সেখানে খতিয়ান নাম্বার উল্লেখ করে এটা তৎকালীন জেলা শাসক বিশাল কুমার উনি এফআইআর দায়ের করে কিছু আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উনি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা সাবরুম মহকুমা, আমাদের সদর এই জেলা, আমাদের রাজ্যের সবকটি জেলায় মাননীয় বিধায়ক বিধানসভায় বলার চেষ্টা করেছেন এটা ন্যূনতম 10,000 কোটি টাকার একটা দুর্নীতি এখানে ঘটেছে। সঠিক অঙ্ক নিরূপণ করলে এটা আরো বেশিও হতে পারে। এত বড় দুর্নীতির ঘটনা যা বিধানসভা থেকে শুরু করে তার দপ্তরে, মুখ্যমন্ত্রীর দপ্তরে এটা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কেন এত সময় বিলম্বিত হওয়ার পরেও কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি। কেন মাননীয় মুখ্যমন্ত্রী যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কোনো কোনো ক্ষেত্রে পদোন্নতি দিয়ে বা জেলা শাসক যিনি এই ঘটনা বিস্তৃতভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে অবহিত করলেন তাকে সেখান থেকে তড়িঘড়ি বদলি করে সরিয়ে দিয়ে এই বিষয়টাকে নমস্কার, কে বলছেন? চেপে যাওয়ার চেষ্টা করেছেন। তার জন্য বলতে পারি না, আমি আবার কথা বলছি, খারাপ নেবেন না। মাননীয় সভাপতি যেটা বললেন সাবরুমে সঠিক, সাবরুমে এবং সাব ডিভিশন, বিশেষ করে উপজাতীয় দূষিত এলাকায় যে সাব ডিভিশন গুলো আছে 23টা সাব ডিভিশনের মধ্যে, সেখানে স্যার এত বড় স্কেল যে সাবরুমে নাম বলেননি, কিন্তু আমি আপনাকে পুরো নাম তথ্য দিয়ে বলতে পারি, কিন্তু আমার তো আতঙ্ক আছে, ডর আছে। এইভাবে স্যার নাম নিয়ে বলতে গেলে হয়তো আমার যে গলার সুরটা হয়তো আমার এলাকার বাসীও জানবে যে এই লোকটা এইসব কথা বলছে। হ্যাঁ স্যার, তবে এটা বলবো কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি কিন্তু মারাত্মক আকার নিচ্ছে, যেটা আমাদের যে বলছি এমএলএ 39 প্রভাত চৌধুরী মহোদয় ঘোরাত ভাই, ওনার বাগানের পাশে একটা জমি 6.5 গানি, সেখানে যার নাম সে হাতে দিতে পারছে না, ওনার স্বজাতি লোক সেখানে হাতে দিচ্ছে না। এখন স্যার এরকম সারা যে সাবরুম বা সেখানে করবো, সেখানে অমরপুর, যে সেখানে প্রত্যেকটা জায়গাতে স্ক্যাম গুলি আছে। এই যে সেখানে জায়গাটার মালিক আপনি, সেখানে আমি দিতে পারছি না, হয়তো আমি কাজের ক্ষেত্রে ছিলাম, আসার পরে ওই জায়গাটা আমরা দিতে পারছি না, মানে মারাত্মক অবস্থা স্যার। এটা যদি স্যার একটু স্যার যে কোনো ভাবে আপনারা লড়া দেন বা
চেষ্টা করেছেন, এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আমরা জানতে চাই, আমাদের বিধায়করা বিধানসভায় এটা নিয়ে আলোচনা করতে পারেননি, কিন্তু পরবর্তী সময় এই ঘটনা মুখ্যমন্ত্রী সিবিআইকে দায়িত্ব দেবেন না তার সত্য উদ্ঘাটন করতে, এবং যারা এর জন্য এফেক্টেড তাদের ক্ষতিপূরণ, এই জমির মালিকানা নির্ধারণ, এবং যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা কেন আজকে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এগিয়ে আসবেন না? আমরা মনে করি আজকে অনেক দিন হয়েছে, কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। আমরা দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই রাজ্যে দুর্নীতির সাগরে একটা সরকার ভাসছে। নমস্কার, কে বলছেন? দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে বলছিলাম জমি কেলেঙ্কারি নিয়ে যে কংগ্রেস করতে আছে, অ্যাকচুয়ালি সঠিক। দেখা গেল যে বিভিন্ন জায়গায় এখন কি হচ্ছে জানেন, যে জমি বিক্রি করবে তার থেকেও টাকা নেয়, যে জমি কিনবে তার থেকেও টাকা নেয়। বিশেষ করে বিজেপি দলের সমর্থনের লোক যারা ছিল বাহিনী, যারা বিজেপির কর্মকর্তা, বেশিরভাগ তাদের মানুষই একটু বেশি বেশি শক্তি দেখায়, দেখায় মানুষ থেকে এইগুলি ওরা করছে। এখন এগুলি যা খুব অন্যায় কাজ, এগুলিকে বিরোধী দল নেতারা যখন বিধানসভার প্রধান, বিরোধী দল তাকে কথা বলার সুযোগ দেয়নি। বিশেষ করে রতনলাল নাথ যা মানে ব্যবহারটুকু করে, ওনার ব্যবহারে অতিষ্ঠ সারা রাজ্যের মানুষ, সারা বাংলাদেশের মানুষ দেখছেন ওনার কাণ্ডকীর্তি। কিন্তু উনি যা ব্যবহারটি করেন, বিরোধী এরা যখন কথা বলেন, ওনার জন্য কথা বলতে পারেন। উনি একটা মানে গুন্ডারা রাজত্ব কাহিনী করে আসেনি বিধানসভার। বিশেষ করে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যাকে এই ধরনের না করে শাস্তি করেন, কিন্তু ওনার কিন্তু আত্মরক্ষা করে দেওয়া। কারণ বিরোধী এটা দুর্নীতি ধরে না ধরে এবং সরকারের দুষ্টি ধরে না থেকে সরকারও ভালো চলবে না। সরকারের দুষ্টি ধরলেই সরকারটা ভালোভাবে চালাতে থাকে। আর কিন্তু দেখা গেল যে দুই চারজন দুষ্টচক্র ওরাই দুর্নীতি করছে, যার জন্য বিরোধীদের কথা বলতেন। আর একজন আছেন, বিশেষ করে আপনার উনি তো আছেন, তারপরে বাজারের মন্ত্রী তো আরো যুবমন্ত্রী থাকতেন। উনি সব বুঝেন, দেশের মানুষ সব উনি বোধ সব বুঝে। সেই ধরনের একটা গেমিগুলির আকার নির্ধারণ করে বসে আছেন বিধানসভাতে। আমার মনে হয় এইগুলি সারা ত্রিপুরার মানুষ একটু বুঝে বুঝে আন্দোলন করা উচিত। নয়তো ত্রিপুরাটা একদম বিরোধীদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্দোলন যদি করা হয়, তাহলে আমার মনে হয় ওরা একটু ভয় পাবে দুর্নীতি করতে, যারা দুর্নীতি করছেন সরকার পক্ষের মানুষ। যেহেতু বিরোধীদেরকে দাপাইয়া রাখা হচ্ছে, কথা বলতে পারে না, যার জন্য ওরা আরো বেশি 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 করে দুর্নীতি করছে। এটার জন্যই বলবো সারা রাজ্যের মানুষ আন্দোলনে নামুন। আর বিশেষ করে ক্ষমতা মানুষ তো থাকবেই, ওরা একটা মানে ক্রিমিনাল ওনারা সুদের কচুরি ঘর দস্তরি কষাচার, ওনারা সেই রাস্তা অবলম্বন করে। বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকাল আমরা সময় বেঁধে দিয়ে
আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্যথায় এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্য জুড়ে। এই ধরনের ঘটনা, এত বড় একটা আর্থিক দুর্নীতি, আমাদের রাজ্যে দুর্নীতি একের পর এক সংগঠিত হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংক্রান্ত দুর্নীতি, ত্রিপুরা মেডিকেল কলেজে আর্থিক লেনদেনের মাধ্যমে পরীক্ষায় পাশ করে দেওয়ার দুর্নীতি, পূর্ত দপ্তর, জল জীবন মিশন, রাজ্যের বিভিন্ন জায়গায় এই মিশন মোডে কাজে একটা বিরাট পরিমাণ অর্থের দুর্নীতি হয়েছে। আমাদের কাছে স্পেসিফিক কিছু ধর্মনগর, পানিসাগর, বিভিন্ন ব্লকের দুর্নীতির তথ্য উঠে এসেছে। আপনারাও বিভিন্ন জায়গায় এই তথ্য সংগ্রহ করে আপনারা এর প্রচার আপনারা করেছেন, বিভিন্ন মাধ্যমে এটা উঠেছে। আমরা জানতে চাই, এই ধরনের দুর্নীতি যখন একের পর এক সংগঠিত হচ্ছে, এত বড় একটা দুর্নীতি ঘটার সত্ত্বেও আমাদের রাজ্যে হাইকোর্ট আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি এই ধরনের কেলেঙ্কারিতে হাইকোর্ট সোমোটো সেখানে মামলা রেজিস্টার করতে পারে, তারা রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করতে পারে তদন্তের জন্য। এই ক্ষেত্রে সেটা করা হয়নি। এই রাজ্যে লোকায়ুক্ত আছে, একটা সাদা হাতি পোষা হচ্ছে, কিন্তু এই লোকায়ুক্তের মাধ্যমে এই দুর্নীতির কোনো ধরনের তদন্ত হয়নি বা তদন্ত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দাবি, অবিলম্বে এত বড় জমি ঘোটালা, একটা ল্যান্ড স্ক্যাম আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে রাজ্যে। এই ধরনের ল্যান্ড স্ক্যামই হোক বা অন্য কোনো দপ্তরের দুর্নীতিতে সিবিআই সেখানে হস্তক্ষেপ করে। সেখানকার রাজ্য সরকার তাদের স্বচ্ছতা বজায় রাখতে, যিনি স্বচ্ছতার কথা কথায় কথায় বলেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, যিনি সুশাসনের কথা বলেন, আজকে আমরা জানতে চাইব যে এই ঘটনা যখন বিরোধী দলের পক্ষ থেকে আমরা তুলে ধরলাম, বিধানসভায় আমাদের বিধায়করা এটা নিয়ে আলোচনা করতে চেয়ে বাধাপ্রাপ্ত হয়ে তারা সাংবাদিক সম্মেলন করে সেটা তুলে ধরেছেন। কোথায়, কেন আজকে দপ্তরের মাননীয় মন্ত্রী, রাজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না? জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের জন্য হাহাকার। একটা নির্দিষ্ট এই যে বোরিং এর জন্য, স্মল বোর হোক বা ডিপ টিউবওয়েল বোরিং হোক, যে নির্দিষ্ট বোরিং এর জন্য টেন্ডার দেওয়া হয়, দেখা গেছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে, আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে। টেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি। আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে, আপনারা চাইলে সেই তথ্য আমরা দিতে পারবো। মেডিকেল কলেজ
বিশ্ববিদ্যালয় নিয়ে এখন একদিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে, কিন্তু রাজ্যের সরকার কোনো উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন বলে সেটা আমাদের জানা নেই। তাই আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রয়াস আমরা গ্রহণ করেছি। দেখুন, এই জমি কেলেঙ্কারির ব্যাপারটা নিয়ে আমি বিধানসভা ইতিমধ্যে আমি ডাবল স্টার্ট কোয়েশ্চেন মানে শর্ট নোটিস কোয়েশ্চেন জমা দিয়েছিলাম। আমি জানি এটা অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে। একটা কথা প্রবাদ আছে না, কেঁচো করতে সাপ বেরোয়। যখন ডিপার্টমেন্ট রিপ্লাইটা রেডি করছিল, আমার কাছে প্রশাসনের আমাদের অফিসেও তো বিভিন্ন লোকরা রয়েছে যারা খবরটা দেয়। কোয়েশ্চেনটা পাওয়ার পর অনেকে ফোন করে বলেছেন, দাদা এতদিন পরে আসল জায়গাটা আপনি ধরতে পেরেছেন, আমরা রিপ্লাইগুলো রেডি করছি। স্বাভাবিকভাবেই আজকে সকালবেলা যখন আমি মানে জাস্ট অ্যাসেম্বলির জন্য 11:15 সময় বেরোচ্ছিলাম, তখন আমাকে একটা চিঠি দিয়ে বলছে আপনার শর্ট নোটিস কোয়েশ্চেনটা ক্যান্সেল করা হলো, is not informed, ভেগ টেক দিয়ে বললো। Moreover, the question is not admitted under Rule 42A of the Rules of Procedure of Business Tripura, as the concerned department did not agree to answer the question. The department এই প্রশ্নটার উত্তর দিতে রাজি হননি বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যে খবরগুলো পাচ্ছিলাম, ব্যাপক দুর্নীতি, ব্যাপক গ্যারাকর। মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো অ্যাসেম্বলির মধ্যে তথ্যগুলো জমা দেবে মানে তো সরকারের মুখ পুড়বে, মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর মুখ পুড়বে। কাজে ডিপার্টমেন্ট প্রশ্নটা উত্তরটা জমা দিলেন না। আমি তখন, যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন ছিল না, স্টার্ট কোয়েশ্চেন, আমি তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, এটা আমার বানানো গল্প না, এটা সিপাহীজলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দিদান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 18 সেপ্টেম্বর 2023 সালে উনি একটা চিঠি লিখলেন টু দ্য এডিশনাল সেক্রেটারি GAPNT ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। এই যে হ্যাঁ বলুন, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। শাসক তারা দেশটা লুট করা শুরু করে দিয়েছিল। এটা ভারতীয় লোকেরা যদি ভুল বুঝে যে তারা নিশ্চিত লোক বা তাদের শাসক তারা ভারতীয়, তাহলে কিন্তু মানুষ তো ভুল করে দেওয়া হইতেছে। ভারতবর্ষরা কিন্তু মানে সম্পূর্ণ কিছু তারা নিয়ে যেতে। দেখেন, এমন কোন জিনিস নাই যে জমিতে কেনাকে জায়গায় রাখতে করতেছে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে। আপনার ট্যাক্সের নামে কোটি কোটি টাকা কেনাকাটি করতেছে। আমেরিকা থেকে ফান্ড আনছে কোটি কোটি টাকা, হ্যাঁ সব এক করে দিচ্ছে। জায়গা কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, বাজেট করে দিতেছে। তার মানে কি আর কি ভারতীয়? এটা কি আপনি স্বীকার করবেন? নেতৃবৃন্দ নেতৃত্ব দিতেছে, তারা কি ভারতীয়? তারা যদি ভারতীয় হয় তাহলে ভারতবর্ষের লোকের প্রতি এরকম এলাকায় কত দেশ কেন তারা লুটতে সামনে এটা ভাবতে পারে? তাদেরকে ভারতীয় স্বীকার করবেন? ভারতীয়রা কি এরকম নিজের দেশ থেকে এরকম ব্যবস্থা করতে পারে? এটা একটা লক্ষ্য রেখে করতে। আমি আপনার মাধ্যমে কোটি কোটি নেতৃবৃন্দের কাছে এই কথাটা পৌঁছাতে চাইছি, যদি তারা ভারতীয় হইয়া থাকে তাহলে ভারতবর্ষে এইভাবে জায়গায় কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি উঠছে, এগুলির তদন্ত কে করবো তো? এইভাবে লোকটা যদি নিজস্ব করে নিতে হবে 5 বছরে তারা সাধারণ মানুষের চাকরি দিয়ে না নাই, ডেভেলপমেন্টের কোনো কাজ নাই, কোনো কিছুই নেই, তাহলে দেশটা তারা নিচ্ছে। তাদের একটু গুলি করে মারা উচিত। আমরা ভারতবাসীরা গুলি করে মারতে আইনে সুপ্রিম কোর্ট তারা, ভবন তারা, রাষ্ট্রপতি ভবন তারা, IAS তারা, PS তারা, বড় বড় পদাধিকার তারা, যারা চুরি করতেছে, যারা ভারতীয় না তারা দায়িত্ব, তাদেরকে গুলি করার জন্য সাধারণ ঘর থেকে বাইরে এটা হলো আমার বিবেকের দিকটা। আমরা গণতন্ত্র দেশ করে দিচ্ছে, আমরা স্বাধীন করে দিচ্ছে। কই আপনার স্বাধীন দেশে বাস করি? স্বাধীন দেশে বাস করে কি দেশটা এরকম কাজ করতে পারে? চলবে না। আর কিছু মানুষ আছে
2 কেজি 5 কেজি চাল পাইতেছে, চাল পাইয়া টানা টক করিয়া নাচতেছে। আর এটা বুঝতেছে না সব তো তারা বিদেশিরা লুপ্ত হয়ে যাচ্ছে দেশটা। এর লাগে ব্যবসায়ী অবস্থা চলছে। দোকানের উপরে দোকানে আমরা ভারতীয়রা নেতৃত্ববৃন্দ উপরে অত্যাচার, জাতিগত ভাবে লাগাই দিয়া অত্যাচার, ধর্মগত ভাবে লাগাই দিয়া অত্যাচার হচ্ছে বিমান কররা। এই বিমান করলার কোথাও বিচার করার দরকার জনসাধারণ যদি না পাই তাহলে যুদ্ধ চলছে। যারা আগে নেতৃত্ব দিতেছে এই নেতৃত্বে মাল বলে দেবে। তার লোকসভা লোকসভা মন্ত্রীরা বান্ধা দরকার মন্ত্রীরা বাইক নেওয়ার কথা সিবিআই দরকার। সিবিআই তো গাফিলতি কথা সুপ্রিম কোর্ট গাফিলতি করছে, রাইট দেশের দেশে উল্টা পাল্টা রায় দেওয়া হয়েছে। এই সমস্ত কি আরম্ভ করছে বা এই যে দুর্নীতি, একটা সিপাহী জনের আন্ডারে আমার এই দুর্নীতি চলছে, তুমি কিভাবে দুর্নীতি চলছে তার বিবরণ দিয়ে, এবং বলছে ল্যান্ড মাফিয়া, ডাইরেক্টর অফ সেটেলমেন্ট ল্যান্ড রেকর্ডস এর মধ্যে কয়েকজন অফিসারের নাম উল্লেখ করা, আমি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। নমস্কার, কে বলছেন? বলছে তুমি অবিলম্বে ব্যবস্থা নাও। এবং হ্যাঁ বলুন। বলছি না, আজকে আপনাদের কাগজে বলছিলাম মহাকরণে বেশি ক্ষমতা ছড়ায়। আমি বুঝতে পারি নাই, পরেটা বুঝলাম। সংসদের 3 মার্চে কৃষক কৃষি দপ্তরে দেখা গেল, কিন্তু দেখা গেল এটা শিল্প বাণিজ্য দপ্তরে তাদেরকে ঘুরে আনা হবে। তাহলে কৃষি মন্ত্রী বলছেন কৃষক আমার বাবা, কৃষক আমার ভগবান। তাহলে তারা তো জানতে চাইছেন আসছেন তারা কৃষিতে কতটুকু উন্নত হয়েছে, কৃষকের কিনা কিন্তু দেশটাকে ঘুরিয়ে দেওয়া হলো। এই একটা জিনিস আপনাদের দাঁড়িয়ে আজকে বললাম। তো এটা তো আমি বুঝতে পারলাম না, তাহলে কৃষি আমাদের অবলম্বন নয়, এটা আরেকটা জিনিস আমরা দেখলাম আজকে আপনাদের পত্রিকায় কতগুলি করা যায় খুব সুন্দর। আমি ধন্যবাদ জানাই মানে সম্পাদককে, এবং আপনারা যারা কাজ করেন আমরা ধন্যবাদ জানাই। কথাগুলি খুব খুব যুক্তিসম্মত হয়েছে। আমার প্রশ্ন হলো, এত দুর্নীতির আপনার এত হয়ে গেছে যে এখন মানে মন্ডলের নেতা পর্যন্ত মানে রিজাইন দিতে চাইছে। হ্যাঁ, এবং 6 আগস্ট নয়। তো এই যেভাবে যদি চলতে থাকে তাহলে তো এই রাজ্যের মানুষ আসলে মানে বাজারটাই কঠিন হয়ে দাঁড়াবে। ব্যবস্থা নাও এবং যথাযথ এনকোয়ারি করা। 18ই সেপ্টেম্বর 2023 দেওয়ার পর 20-21 দিনের মাথায়, যেটি 11 কি 12ই অক্টোবর 2023 সাল, ওই দেন যে সিপাহী জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে বদলি করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, এই দুর্নীতির নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, যদি বিচার চায় মানুষের হয়ে, যদি এটাকে সরকারের গোচরে আনতে গিয়ে তাকে ট্রান্সফার করে এনে অন্য জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন তাদের রিচটা কতটুকু। এই সমস্ত ল্যান্ড মাফিয়া আর প্রশাসনের কিছু আমলারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তার পুরো বিবরণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে। 18ই সেপ্টেম্বর 2023 ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল ডিএম। 12 অক্টোবর, তার মানে এদিক দিয়ে 18, 12 দিন, 22 দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে 12 তারিখ, 12ই অক্টোবর। তাই ওনার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে, উনি আগে ছিলেন ওখানকার সিপাহী জেলার ডিএম। এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে, কত বড় সাহস তাকে ট্রান্সফার করতে। দপ্তর কার? মুখ্যমন্ত্রী জানেন না ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম? মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী, ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না।
ISTCS এর একমাত্র ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার। এই যে বিচার চ্যালেঞ্জ সাধারণ মানুষের হয়ে তদন্ত করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং বললেন যে তুমি এই জিনিসটা যদি এরা জেনে যায়, মানে এই যে ল্যান্ড মাফিয়া এবং অফিসাররা, তাহলে কিন্তু এই সমস্ত নথি, তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অব্দি, লেখার পরেও এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, দে আর স্টিল ইন দ্যাট চেয়ার। এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচরে আনেনি, প্রশাসনের একজন আমলা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে এই সুপারিশ করেছেন। এর কোন প্রশাসন চলছে? তার বিধানসভা কথা বলতে দেবে না, তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না, মানুষের কাছে না তথ্য চলে যায়, মাইক অফ করে দেওয়া হবে, তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন করে। মাইক অফ করে আমি কিভাবে কথা বলবো? তো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাদ মস্তক, মানে প্রশাসন, এই যে আপনি কিছুদিন আগে বিশালগড় থেকে এক ভদ্রমহিলা যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য, এটা তো একদম বাস্তব। যারা মানুষ, যাদের জমিরা রয়েছে, যারা আপনি রেকর্ড রয়েছে, আপনার পর্চা রয়েছে, এবার আপনি জমি কিনে আপনি বাইরে পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন, 15 বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে, 10 বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়েছে। এই তো হচ্ছে রাজ্যে এই কারসাজিগুলো, এত জোচ্চুরি। এটা তো এই কয়েকটা ফাইলে, এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন, 5টা ফাইল, এই 5টা ফাইলের বলছে 1400 কানি জমি, 500 কোটি টাকার উপরে, অ্যাটলিস্ট 500 সিপাহীজলার জেলার এই কয়েকটা 5টা ফাইলে। এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা সহ 59 থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ, সব মিলে এই বিশাল বড় স্ক্যাম, প্রায় আনুমানিক আমার যতটুকু আমি বুঝতে পেরেছি মিনিমাম 8-10 হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে। কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, মুখ্যমন্ত্রী রাগ কেন? এত বড় সাহস, তুমি কেন চিঠি লিখলে ব্ল্যাক এন্ড হোয়াইট? আপনারা শুনলেন, এবং সে বৃহত্তর জমি কেলেঙ্কারি ইস্যুতে সরকারের কি অবস্থান থাকবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24, আর অনেক বিষয় থাকবে, আরো অনেক লাইভ অনুষ্ঠান থাকবে। ততক্ষণে নজর রাখবেন PB24 এবং প্রত্যেকটি বিষয়ের আপনারা দেখার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকটি আয়োজন, প্রত্যেকটি প্রোগ্রাম, প্রত্যেকটি সংবাদ শেয়ার করবেন। এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।